স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাড়াতে হবে অর্থায়ন, সেই সাথে বাড়াতে হবে বিদেশি বিনিয়োগ, এই মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রোববার দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট আয়োজন করে এক বিশেষ সেমিনার, যেখানে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও সংযুক্ত আরব আমিরাতের করনীতির উপর রোববার বিশেষ সেমিনারের আয়োজন করে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট, যাতে যোগ দেন দুবাইয়ে সফররত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা। এ খাতে অর্থায়ন ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন সাবের হোসেন চৌধুরী। আমাদের আরেকটু জিরো ইন করে, যেমন স্বাস্থ্য খাতে ব্যাপক সম্ভাবনা আছে, ডিজিটাল যেটা আপনার ট্রান্সফরমেশনের কথা আমরা বলি, স্মার্ট বাংলাদেশ, সেখানে তো ব্যাপক সুযোগ সুবিধা আছে, অবকাঠামোতে সুযোগ সুবিধা আছে, জ্বালানিতে সুযোগ সুবিধা আছে। তো এখন এটা নির্ভর করবে এদেশে কারা কারা ইন্টারেস্টেড। দেশের পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক শিল্প, পাটজাত ও চামড়াজাত শিল্প, তথ্য প্রযুক্তি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয় সেমিনারে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি বিদেশি ব্যবসায়ীদেরও বিনিয়োগে আগ্রহী করার পরামর্শ দেওয়া হয়। যে বিষয়টি আপনি অবতারণা করেছেন সেটি এরকমভাবে বলা যায় যে সাব থিমের মধ্যে যে তৃতীয় যে থিমটি ছিল ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের বিনিয়োগ আকৃষ্টকরণের জন্য মেইন থিম আমি মনে করি। আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে বিষয়টির উপর, সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক কূটনীতি, ইকোনমিক ডিপ্লোমেসি। আজকে যে ইনভেস্টমেন্ট সেমিনার এবং এর সঙ্গে আমরা টেকনোলজিকে নিয়ে এসেছি এবং ইউএই ট্যাক্স পলিসি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের করনীতিতে আসা পরিবর্তন নিয়েও কথা বলেন বক্তারা। আলোচনা হয় প্রবাসী গোল্ডেন ভিসাধারী ও বাংলাদেশি ব্যবসায়ীরা কিভাবে জরিমানা মুক্ত থাকতে পারেন। বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের প্রেস উইং একটা রয়েছে, আপনারা জানেন। আমি আমার মাননীয় কনসাল জেনারেল মহোদয়কে অনুরোধ করব যে আমাদের প্রেস উইংটাকে অ্যাক্টিভেট করার জন্য। জিডিপি অনেকাংশে গ্রোথ করেছে এবং কি বাংলাদেশি যারা এখানে ব্যবসায়ী আছেন তারা যদি বিদেশে ব্যবসার পাশাপাশি বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করেন, আমি মনে করি সেখান থেকে অনেক রিটার্ন আসবে। প্রবাসী বাংলাদেশি ছাড়াও সেমিনারে অংশ নেন ভারত, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের ব্যবসায়ীরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে অপহরণের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরায় অপহৃত গাড়িও শনাক্ত হয়েছে। থানায় মামলা হলেও এখনও ধোঁয়াশায় পুলিশ। বিস্তারিত ধরা পড়েছে মাহবুবুর রহমান রিপনের অনুসন্ধানে। সিলেটের কাজীর বাজার ব্রিজ বৃহস্পতিবার রাত ৯টার কিছু আগে এখান থেকে তুলে নেওয়া হয় একটি প্রাডো গাড়ির চালককে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান পুলিশের পিকআপ ও একটি মাইক্রোবাস প্রথমে ওই প্রাডো গাড়িটি থামায়, এরপর মারধর করে এই চালককে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। রাইতে ৯টা রাস্তা থেকে হঠাৎ একজন মানুষের মারে, পুলিশের ভ্যান ফিসে আর সাদা একটা মাইক্রোবাস আর সাইডে একটা জিও আসছিল প্রাডো। ওখান হঠাৎ করে আর কি মাইরতে হয়েছে, একজন মানুষের মারিয়া তারা খাইয়েছে তুলিয়া আবার ওইদিকে সোজা চলে গেছে। প্রত্যক্ষদর্শী জানান পুলিশের পোশাকে আসা একজন প্রাডো গাড়িটি চালিয়ে ঢাকার পথে রওনা দেয়, অনুসরণ করে মাইক্রোবাস ও পিকআপও। যাওয়ার সময় দেশে ওইদিকে প্রাডোটা চলে গেছে আর তারাও চলে গেছে সবাই এইদিকে গাড়ি নিয়ে, পুলিশের গাড়ি সবাই ওদিকে ঘুরিয়া এদিকে গেছে না, সোজা ওইদিকে ঘুরিয়া চলে গেছে। ডিবি পুলিশের পোশাক ছিল, সবার কটি ছিল, কটি আর এত লাম্বা তাজিও ছিল, পুলিশের সিগনাল দিয়ে একটা হ্যান্ড বাবা ছিল। সেই পথ ধরেই অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। সিলেট শহর সংলগ্ন লাউয়া এলাকার এলাহি সিএনজি পাম্পের সামনের সিসিটিভির ফুটেজেও প্রত্যক্ষদর্শীর বক্তব্যের সত্যতা মেলে। তাতে দেখা যায় রাত ৮টা ৫৭ মিনিটে প্রাডো গাড়িটি থামানো পাম্পের সামনে, পেছনে মাইক্রোবাস, সবশেষে একটি পুলিশ পিকআপ। প্রাডো গাড়িটি রেখেই মাইক্রোবাসে উঠে চলে যান চালক। রাত ৯টা ৩১ মিনিটে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজা পার হতে দেখা যায় গাড়ি দুটিকে। রাত ১২:৩০টায় দেখা মেলে ভৈরব টোল প্লাজায়। এ সম্পর্কে পুলিশ জানায় অপহৃত যুবক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দিলওয়ার হোসেন। ১০ বছর আগে বাংলাদেশে আসেন তিনি।
একটা গাড়ি বেশ কয়েকজন লোকজন এই প্রাডো গাড়ির ড্রাইভার যে ছিলেন, ভিকটিম হচ্ছে আলী হোসেন দেলোয়ার, ওনাকে উঠাই নিয়ে যায়। উনি অরিজিনালি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। উনি 2014-তে এখানে বাংলাদেশে চলে আসে। তারপর এখানে সে বিয়ে শাদী করে এখানে সে বসবাস করতেছে। তবে কারা কি কারণে তাকে অপহরণ করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। গাড়ির নাম্বার আমরা পেয়েছি, ওগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি। এর বেশি কিছু পরিবার কিছু বলতে পারতেছে না। বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিকতার সহিত এবং গভীরভাবে আমরা কাজটা করতেছি। ঘটনার পর প্রাডো গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলা হলেও এসব নিয়ে কথা বলতে রাজি হননি দিলওয়ারের স্ত্রী। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। 8 মে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। শেষ হয়েছে প্রচারণা। দেশের গণ্ডি পেরিয়ে প্রচারণা চলছে বিদেশেও। ইতালির ভ্যানিসে শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রার্থী মামুন মোস্তাফার সমর্থনে চলে প্রচারণা। পছন্দের প্রার্থীকে জয়ী করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ভ্যানিসে বসবাসরত নড়িয়াবাসীরা। মেস্ট্রের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত হয় সভায় এতে ঘোড়া মার্কায় মামুন মোস্তাফাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালি। এছাড়াও ছিলেন ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার, মাহমুদ বিপ্লব, হাকিম সৈয়াল ও নান্নু ঢালি সহ আরও অনেকে। হাকিম শেখের সভাপতিত্বে আয়োজনের সঞ্চালনা করেন সোহানুর রহমান উজ্জ্বল। বাংলাদেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদেও। সিলেট সদর উপজেলার প্রবাসীরা আয়োজন করে মতবিনিময় সভার। স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় আয়োজন। নির্বাচনে কাপ পিরিচ মার্কায় চেয়ারম্যান প্রার্থী সুজাত আলীকে জয়যুক্ত করার আহ্বান জানান সিলেট সদর অঞ্চলের প্রবাসীরা। কমিউনিটি নেতা শামসুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন মোহাম্মদ অলিউর রহমান মানিক। এতে পরিচালনা করেন মোহাম্মদ আলামিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ এলওয়ার হোসেন, বোসল খান, আব্দুস শহীদ ও আলাউদ্দিন সহ সিলেট সদর উপজেলার অন্যান্য প্রবাসীরা। বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সুজাত আলী। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে সিলেট সদর উপজেলার প্রবাসীদের উন্নয়নে তিনি একনিষ্ঠভাবে কাজ করে যাবেন। অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরায় আটক হলো 5 শিশু সহ 16 বাংলাদেশি। গোপন তথ্যের ভিত্তিতে 2টি পৃথক অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে টিকিট, কোভিড টিকাদানের নথি এবং কিছু বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। ধলাই জেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় 3 শিশু সহ 11 বাংলাদেশিকে। তাছাড়া স্থানীয় রেল স্টেশন থেকে আটক করা হয় 2 শিশু সহ আরও 5 জনকে। জানা গেছে 3 বছর আগে ভারতে প্রবেশ করেছিল তারা। তারপর চাকরির সন্ধানে চলে যায় বেঙ্গালুরু। ঘুরে কয়েকটি রাজ্য। বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে আটককৃতদের। তাদের সবার বাড়ি বরিশাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন পুলিশ বিভাগ। হত্যাকাণ্ডের 1 মাসেরও বেশি সময় পর শুক্রবার পুলিশের বডি ক্যামেরায় ধারণকৃত ফুটেজটি প্রকাশ করা হয়। এতে দেখা যায় বাংলাদেশি ওই তরুণ কাঁচি হাতে ছুটে আসলে প্রথমে টিজার গান চালায় পুলিশ। এতেও ক্ষান্ত হয়নি, চালায় গুলিও। গত 27 মার্চ নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে হয় এই হত্যাকাণ্ড। নিহতের বাবার অভিযোগ, ছেলে মানসিক ভারসাম্যহীন এবং নিরাপরাধ জানার পরও বিনা কারণে গুলি চালিয়েছিল পুলিশ। এই ঘটনার পর থেকেই পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়ে আসছিল নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের বিপিএল এর 4র্থ আসর শুরু হয়েছে। ঝেংঝু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত টুর্নামেন্টে চলবে পুরো মাস। অঞ্চলভিত্তিক মোট 6টি দল এতে অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা কিংস, রংপুর ফাইটার্স, ময়মনসিংহ মাসার্স, কুমিল্লা সুপারিয়র্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং নোয়াখালী রয়্যালস। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করে আয়োজক কমিটি। এ সময় উপস্থিত ছিলেন ঝেংঝু বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক প্রফেসর ডক্টর আশরাফুল আলম, আবুল কালাম আজাদ, ডক্টর শাকুর ইসলাম ও আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। ভারতের লোকসভা নির্বাচনে 3য় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 6টা পর্যন্ত। 3য় দফায় ভোট হবে 12টি রাজ্যে 94 আসনে। এসব আসনের বিপরীতে লড়বেন 1351 জন প্রার্থী। পশ্চিমবঙ্গের 4 আসন, জঙ্গিপুর, উত্তর ও দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদে হবে ভোট। এ দফায় গুজরাটের গান্ধীনগর থেকে লড়বেন হেভিওয়েট প্রার্থী দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রাজ্যের 25টি আসনে হবে নির্বাচন। প্রার্থী মারা যাওয়ায় ভোট হবে না
সুরাট আসনে। 7 দফা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় 19 ও 26 এপ্রিল। প্রথম ধাপে 102 এবং দ্বিতীয় ধাপে 89টি আসনে ভোট গ্রহণ হয়। 4 জুন প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। কানাডায় শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ডের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। জড়িত সন্দেহে 3 ভারতীয় আটক ইস্যুতে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দাবি স্বাধীন ও শক্তিশালী কানাডার বিচার ব্যবস্থা। জানান শুধু গ্রেপ্তার নয়, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে নিশ্চিত করা হবে সুষ্ঠু তদন্ত। ট্রুডো বলেন, কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের মানুষরাও দেশটির অংশ। তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব প্রশাসনের। প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। গত শুক্রবার হরদীপ সিংকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয় 3 ভারতীয় নাগরিককে। অভিযোগ, ভারতীয় সরকারের সাথে সাজশ আছে গ্রেপ্তারকৃতদের। এদিকে শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে কানাডার পদক্ষেপ পুরোটাই রাজনীতির মারপ্যাচ বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দাবি, দিল্লির কোনো সম্পর্ক নেই এই ঘটনার সাথে। এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।